হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স এগেন। যেরকম আমরা চলছিলাম কারেন্ট ইলেকট্রিসিটি, এর আগের ক্লাসে তোমরা জানো আমরা যে ইলেকট্রিক কারেন্ট এবং কারেন্ট ডেন্সিটি সম্পর্কে পড়েছি এবং তার কয়েকটা নিউমারিক্যালস আমরা করেছিলাম, তার করেসপন্ডিং কয়েকটা নিউমারিক্যালস। আজকে আমরা নেক্সট টপিক্স থেকে কন্টিনিউ করব ওই ক্লাসটা। আমি আগের দিনে তোমাদেরকে বলেছিলাম যে কারেন্ট ইলেকট্রিসিটির এমন একটা প্রবাহ মাত্রার এমন একটা মূল কনসেপ্ট, যে প্রবাহ মাত্রা কেন একটা তারের মধ্য দিয়ে পাওয়া যাচ্ছে। আজকে আমরা বিশেষ করে তার মেকানিজমটা সম্পর্কে ডিসকাস করব, যে একটা যদি আইসোলেটেড ওয়্যার আমাদের কাছে পড়ে থাকে, একটা আইসোলেটেড তামার তার যদি পড়ে থাকে, তাহলে সেটাতে আমাদের শক লাগে না কেন? তার কারণ সেটাতে কারেন্ট নেই। তাহলে সেখানেও তো ফ্রি ইলেকট্রনগুলো মুভ করছিল, কারেন্ট নেই কেন? সেই ফ্রি ইলেকট্রনগুলো কিন্তু র্যান্ডাম স্পিডে মুভ করে এবং তাদের যে স্পিড খুব বেশি, অলমোস্ট 10⁵ মিটার পার সেকেন্ড স্পিডে এরা ঘোরাফেরা করে কন্ডাক্টরের মধ্যে, তবুও কিন্তু তারা কারেন্ট দিতে পারে না। কারেন্ট দেওয়ার জন্য তাদেরকে সবসময় একটা এক্সটার্নাল সোর্সের সঙ্গে যুক্ত করতে হয়, ব্যাটারির সঙ্গে যুক্ত করতে হয়। মানে একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিলে সেই যে ইলেকট্রনগুলো আছে একটা নির্দিষ্ট দিকে, তারা একটা নির্দিষ্ট স্পিড নিয়ে গতিশীল হবে, যাকে আমরা ড্রিফট স্পিড বা ড্রিফট ভেলোসিটি বলে থাকি। আজকে সেই ড্রিফট স্পিড সম্পর্কে আমি ডিটেলস ডিসকাশন করব এবং তোমাদেরকে দেখাবো ড্রিফট স্পিড কীভাবে কারেন্টের সঙ্গে রিলেটেড, কারেন্ট কীভাবে ড্রিফট স্পিডের সঙ্গে বা ড্রিফট ভেলোসিটির সঙ্গে সম্পর্কযুক্ত। তো চলো আর দেরি না করে আমরা শুরু করছি। অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং টেলিগ্রাম চ্যানেলে চলে যাও, লিঙ্ক আমি দিয়ে রেখেছি ডেসক্রিপশনে। টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা সমস্ত রকমের যে স্টাডি ম্যাটেরিয়ালস সেটা পেয়ে যাবে, সেখানে সমস্ত রকমের ইনফরমেশন পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। ওকে, তো চলো আজকে আমরা স্টার্ট করি ড্রিফট স্পিড থেকে বা ড্রিফট ভেলোসিটি। দেখো এখানে যেহেতু ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে তোমরা জানো ভেলোসিটি এবং স্পিড যে ম্যাগনিটিউড সেটা একই থাকে, ওই জন্য কখনো কখনো এটাকে ড্রিফট স্পিডও বলে থাকা হয়, আবার কখনো কখনো ড্রিফট ভেলোসিটিও বলে থাকা হয়। ঠিক আছে, তাহলে দেখো ড্রিফট ভেলোসিটি আসলে কি। আমরা একটা সিম্পল কন্ডাক্টরের যদি আমি ডায়াগ্রাম আঁকি, একটা আমি সিম্পল যে আমাদের কন্ডাক্টরগুলো হয় সেগুলো সার্কুলার ক্রস সেকশনের হয়, মানে সিলিন্ডার টাইপের। তোমরা জানো একটা সরু তামার তার, যদিও তামার তারটা অত্যন্ত সরু, কিন্তু সেটাকে দেখতে অ্যাকচুয়ালি সিলিন্ডারের মতোই, সলিড সিলিন্ডারের মতো। তাহলে আমি এখানে একটু ছবিটাকে বড় করে জুম করে আঁকছি যাতে করে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে এইটা মনে করো একটা প্রস্থচ্ছেদ রয়েছে, ক্রস সেকশন রয়েছে একটা, এইটা একটা মনে করো যে কোনো একটা পরিবাহী রয়েছে, কন্ডাক্টর রয়েছে। এই যে কন্ডাক্টর, এই কন্ডাক্টরের মধ্যে কি থাকে বললাম, ফ্রি ইলেকট্রন থাকে। প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন থাকে। কিন্তু সমস্যা কি, এই ফ্রি ইলেকট্রনগুলো র্যান্ডামলি ঘোরাফেরা করে, এবং এই র্যান্ডামলি যে ঘোরাফেরা করে এদের যে সেই ভেলোসিটিটাকে থার্মাল ভেলোসিটি বলা হয় বা তাপীয় বেগ বলা হয়। এদের যে থার্মাল ভেলোসিটি, যে থার্মাল স্পিড বা থার্মাল ভেলোসিটির যে মানটা বা থার্মাল স্পিড যদি আমরা বলি, সেটা কিন্তু খুব কম নয়। 10⁻⁻5 মিটার পার সেকেন্ড অলমোস্ট। বুঝতে পারছো কত স্পিডে ঘোরাফেরা করে, কিন্তু র্যান্ডামলি ঘোরাফেরা করে। র্যান্ডামলি ঘোরাফেরা করার জন্য কি হবে, এরা একে অপরকে ক্যান্সেল করে দেয়, মানে এদের অ্যাভারেজ ভ্যালুটা জিরো হয়ে যায়। কিন্তু যখনই একে আমরা কি করব, একটা এক্সটার্নাল সোর্সের সঙ্গে যুক্ত করব, দেখো যখনই একটা এক্সটার্নাল সোর্সের সঙ্গে যুক্ত করা হবে, মনে করো এইটা একটা প্লাস, এইটা মাইনাস, তাহলে এখানে কি হয়েছে, একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হয়ে গেছে, এই পোটেনশিয়ালটার জন্য। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে কি হবে, এই ইলেকট্রনগুলো এইদিকে মুভ করতে থাকবে। দেখো এই ইলেকট্রনগুলো এইদিকে মুভ করতে থাকবে, কিছুক্ষণের মধ্যেই এরা একটা স্থির বেগে পৌঁছে যাবে, কলিশন করতে থাকবে। যখন এরকম মুভমেন্ট করার সময় কি হবে, কলিশন হবে। কলিশন করতে করতে কি হবে, একসময় একটা নির্দিষ্ট স্পিডে চলে আসবে, যে স্পিডটাকে আমরা ড্রিফট স্পিড বলে থাকি। এই ড্রিফট স্পিডটা কিভাবে ইলেকট্রিক ফিল্ডের উপর ডিপেন্ড করে, ইলেকট্রনের মাসের উপর ডিপেন্ড করে, মানে এর একটা যে এক্সপ্রেশন, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, সেটা আমরা নির্ণয় করব। তাহলে দেখো আমি মনে করছি এখানে এন সংখ্যক ইলেকট্রন আছে। ঠিক আছে, দ্য নাম্বার অফ ইলেকট্রনস, আমরা যদি বলি যে মোট ইলেকট্রনের সংখ্যা এন, মোট ইলেকট্রনের সংখ্যা আমরা মনে করছি এন আছে, মোট ইলেকট্রনের সংখ্যা আছে যে এন। তাহলে এই ইলেকট্রনগুলোর যে প্রাথমিক র্যান্ডাম স্পিড, যেটা থার্মাল স্পিডগুলো আমি মনে করছি প্রথমটার জন্য U1, তারপরে U2, U3 ডট ডট UN হবে। এটা যদি আমি ভেক্টর রাশি বলি তাহলে U1 ভেক্টর, U2 ভেক্টর, U3 ভেক্টর, UN ভেক্টর হবে। এখন দেখো যেই আমরা এখানে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করবো, সঙ্গে সঙ্গে অ্যাক্সিলারেটেড হবে। কিন্তু দেখো আমরা যদি এই যে থার্মাল ভেলোসিটিগুলোর অ্যাভারেজ নির্ণয় করি, ইউ অ্যাভারেজ যদি আমরা নির্ণয় করি মনে করো, তাহলে সেই অ্যাভারেজ কত হওয়া উচিত, দেখো ইউ অ্যাভারেজ যেটা হবে সেটা হচ্ছে U1 প্লাস U2 প্লাস U3 প্লাস ডট ডট UN ডিভাইড বাই এন। এই যে থার্মাল ভেলোসিটির যে অ্যাভারেজ, এটা সবসময় জিরো হয়। এই জন্যই কী হয়, যতক্ষণ না পর্যন্ত আমরা ব্যাটারির সঙ্গে কানেক্টেড করছি ততক্ষণ পর্যন্ত আমরা কারেন্ট পাই না।
যদিও স্পিড থাকে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে, কিন্তু আমরা কারেন্ট পাই না। কারণ হচ্ছে যে অ্যাভারেজ থার্মাল ভেলোসিটি কিন্তু জিরো হয়ে যাবে। এবারে যেই আমরা এর উপরে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি, দেখো এর উপরে একটা ফোর্স প্রযুক্ত হবে, এদিকে ফোর্স প্রযুক্ত হবে। সেই ফোর্সটার মানটা কত হবে বলো? সেই ফোর্সটা হচ্ছে ইলেকট্রনের আধান ইন্টু ইলেকট্রিক ফিল্ড ই, যেহেতু ইলেকট্রন নেগেটিভ, তাহলে তাহলে কি হবে, ফোর্সটা অপোজিট দিকে কাজ করবে। কিন্তু ম্যাগনিটিউড কি, আমি যদি ভেক্টরিক্যালি বলি আমি এভাবে বলতে পারি মাইনাস ই ইন্টু ই, এফ ইজ ইকুয়াল টু মাইনাস ই ইন্টু ই। তাহলে অ্যাক্সিলারেশন কত হবে বলো? অ্যাক্সিলারেশন হয়ে যাবে দেখো এফ ডিভাইড বাই এম। তাহলে এফ কত এখানে? মাইনাস ই ইন্টু ই ডিভাইড বাই এম। তাহলে এই অ্যাক্সিলারেশনে কিন্তু প্রত্যেকটা ইলেকট্রন চলতে থাকবে। তাহলে প্রথম ইলেকট্রনটার বেগ কত হবে আফটার টাইম টি? ভি ওয়ান সমান ইউ ওয়ান প্লাস এটি। সেকেন্ডে কত হবে? ভি টু সমান ইউ টু প্লাস এটি। তাহলে আফটার টাইম টি আমরা যদি বলি টি সময় পরে ইলেকট্রনগুলো যদি বেগ ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার পর, আমরা যদি বলি টি সময় পরে দেখো যদি আমরা বলি যে টি সময় পর বেগ ইলেকট্রনগুলির বেগ কি হবে বলো? যদি প্রথম ইলেকট্রনটার ক্ষেত্রে বলি ভি ওয়ান, তাহলে ভি ওয়ান ভেক্টর সমান কত হবে? ইউ ওয়ান ভেক্টর প্লাস এ ভেক্টর ইন্টু টি। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে? ভি টু ভেক্টর সমান ইউ টু ভেক্টর প্লাস এ ভেক্টর ইন্টু টি। তেমনি ডট ডট করে যদি আমরা ভি এন বলি এন তম, তাহলে কত হবে? ইউ এন ভেক্টর প্লাস এ ইন্টু টি, এটা হবে। আচ্ছা, এইটা যদি আমরা টি ওয়ান সময় পরে বলি, এটা টি টু সময় পরে বলি, এটা টি থ্রি সময় পরে বলি, তাহলে আলাদা আলাদা টাইমে স্পিড অ্যাচিভ করতে পারে। এখন দেখো অ্যাক্সিলারেশনটা প্রত্যেকের ক্ষেত্রে সেম হবে, কারণ ইলেকট্রিক ফিল্ডটা সেম, আর প্রত্যেকটা ইলেকট্রনের মাসও একই। এখন দেখলাম ইলেকট্রিক অ্যাক্সিলারেশনের যে এক্সপ্রেশনটা দেখো ই বাই এম, এগুলো এটি কনস্ট্যান্ট, কারণ থেকে ইলেকট্রিক ফিল্ডও কনস্ট্যান্ট, এমও কনস্ট্যান্ট, ইও কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে বলো এইখানে যে ফাইনাল যে অ্যাভারেজ ভেলোসিটিটা হবে, যেটাকে বেসিক্যালি ড্রিফট ভেলোসিটি বলা হয়, তাহলে এই ভি এর যে অ্যাভারেজটা আমরা নেবো, সেটাই হচ্ছে আসলে কি না ড্রিফট ভেলোসিটি। সেটাকে ভিডি দিয়ে প্রকাশ করা হয়। সেটা কি আসলে বাংলাতে অনুপ্রবাহ বেগ বা বিচলন বেগও বলা হয়। তাহলে সেটা আসলে কি হবে দেখো না, ভি ওয়ান ভেক্টর প্লাস ভি টু ভেক্টর প্লাস ডট ডট করে একদম চলতে থাকবে ভি ওয়ান ভেক্টর ডিভাইড বাই এন। তাহলে দেখো এইখান থেকে আমরা ভিডি পেয়ে যাব। তাহলে ভি ওয়ান কত হবে দেখো, ইউ ওয়ান প্লাস এ টি ওয়ান, তাই তো, প্লাস কত হবে ইউ টু প্লাস এ টি টু। ওকে, দেখো প্রমাণটা পরীক্ষায় পড়বে না, কারণ তোমাদের তো ডেসক্রিপটিভ কোয়েশ্চেন নয়, কিন্তু তোমাকে যদি অ্যাকচুয়ালি বিষয়টা ফেনোমেনাটাকে ফ্যাক্টটাকে বুঝতে হয়, তাহলে কিন্তু প্রমাণটা করতে হবে। তাহলে ডট ডট দেখো কত হবে, ইউ এন প্লাস এ ভেক্টর ইন্টু টি এন। আমি বলছি লাস্ট তোমার এটা টি এন লেখা উচিত, ভি এন ইন জেনারেল এটা টি এন লিখবো, টি থ্রি না লিখে। ওকে, তাহলে ডিভাইড বাই কী হয়ে যাবে দেখো, ডিভাইড বাই হয়ে যাবে টোটাল হচ্ছে যে এন। এবার দেখো ইউগুলোকে যদি আমি আলাদা করে নিই, তাহলে ভিডি কত হবে দেখো, ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ডট ডট ইউ এন, একে এন দিয়ে যদি ভাগ করি ডিভাইড বাই এন প্লাস এ ভেক্টর ইন্টু দেখো টিগুলোকে যদি আলাদা করে নিই, তাহলে কত হবে টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি প্লাস ডট ডট করে টি এন অবধি যাবে ডিভাইডেড বাই কী হবে এন, তাই তো। তাহলে দেখো এইটা আমরা একটু আগেই বের করেছি যে জিরো হয়ে যায় থার্মাল ভেলোসিটিটা, তাহলে এটা হয়ে যাবে দেখো জিরো প্লাস এ ইন্টু এই যে টি ওয়ান টি টু টি থ্রি ডট ডট টি এন ডিভাইড বাই এন বলছি, এই যে এটা গড় সময়টা, এটাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম টাউ। তাহলে এই যে ভিডি, এই ভিডি সমান হয়ে গেল এ ইন্টু টাউ। এখন এর ভ্যালু আমরা একটু আগে লিখেছি মাইনাস ই বাই এম, তাহলে দেখো ফাইনাল ভিডির যে এক্সপ্রেশন হবে সেটা হচ্ছে মাইনাস ইই বাই এম ইন্টু টাউ। বা এটা যদি আরও একটু আমরা সঠিক করে লিখি, যদি সাজিয়ে একটু লিখি, তাহলে ফাইনালি দেখো ভিডি যেটা হবে সেটা হচ্ছে ই টাউ বাই এম ইন্টু ই, এটা মাইনাস আসবে। তাহলে দেখো এটা হচ্ছে ভিডি। আর মানটা যদি আমরা লিখি সিম্পল, তাহলে মানটা লিখলে সিম্পল, আমার মাইনাস সাইন দেওয়ার দরকার নেই, ইটা বাই এম ইন্টু ই। তাহলে দেখো বুঝতেই পারছো যে ড্রিফট ভেলোসিটি কিন্তু কী হবে দেখো, ইলেকট্রিক ফিল্ড যত বাড়বে তত বেশি হবে। এবং এই যে ড্রিফট স্পিড, টাউটা কি, টাউ হচ্ছে রিল্যাক্সেশন টাইম, এটা মনে রাখবে, গড় রিল্যাক্সেশন সময় বলা হয়, ঠিক আছে, মেন রিল্যাক্সেশন টাইম। এটার ফিজিক্যাল সিগনিফিকেন্স আসলে কি, তার মানে হচ্ছে দেখো ইলেকট্রনগুলো যখন একটার সঙ্গে একটা কলিশন করছে না, এখানে একটা ইলেকট্রন আছে মনে করো ওর মধ্যে, কন্ডাক্টরের মধ্যে, তো এই ইলেকট্রনটা যখন এখানে যে কলিশন করছে, দুটো কলিশনের মধ্যবর্তী যে সময়, সেটা তো এই টি ওয়ান টি টু টি থ্রিগুলো।
তাহলে সেগুলো যখন আমি অ্যাভারেজ নিচ্ছি তখন সেটাকে আমি রিল্যাক্সেশন মানে যে সময়টাতে কলিশন হচ্ছে না সেই সময়টার যে অ্যাভারেজ সেটা হচ্ছে রিল্যাক্সেশন টাইম। তাহলে এইভাবে তোমরা ড্রিফট স্পিড সম্পর্কে ধারণা পেতে পারো কি হোয়াট ইজ অ্যাকচুয়ালি মিন বাই ড্রিফট স্পিড বা অনুপ্রবাহ বেগ। ওকে, এই অনুপ্রবাহ বেগের জন্য ইলেকট্রনগুলো এই অনুপ্রবাহ বেগে চলছে বলেই কিন্তু অ্যাকচুয়ালি আমরা কারেন্টটা পাচ্ছি, এবং এই অনুপ্রবাহ বেগের মান কিন্তু খুব একটা বেশি নয়, মাত্র 10⁻⁴ মিটার পার সেকেন্ড। তাহলে একবার ভেবে দেখো থার্মাল স্পিড যেটা ছিল, থার্মাল স্পিড কত ছিল? 10⁻+5 মিটার পার সেকেন্ড ছিল। ভেবে দেখো থার্মাল স্পিড কত ছিল? 10⁻+5 ছিল। থার্মাল স্পিড যেটা ছিল কত ছিল বলো? 10⁻+5 মিটার পার সেকেন্ড ছিল। তা সত্ত্বেও এটা ইফেক্টিভ ছিল না, তার থেকে 10⁹ গুণ কম ভেলোসিটিটা দেখো, স্পিডের মানটা, ভেলোসিটির মানটা, কিন্তু সেটা ইফেক্টিভ কেন? তার কারণ হচ্ছে এটা নির্দিষ্ট ডাইরেকশনে ইলেকট্রনগুলোকে মুভ করাচ্ছে। তাহলে বোঝা গেল নিশ্চয়ই যে ড্রিফট ভেলোসিটি কিভাবে একটা ইফেক্টিভ রোল প্লে করছে কারেন্টের জন্য। এবার আমরা দেখব যে ম্যাথমেটিক্যালি এই ড্রিফট স্পিডের সঙ্গে কারেন্টের কি রিলেশন আছে, বা প্রবাহ মাত্রা বা প্রবাহ ঘনত্বের কি রিলেশন আছে। ওকে, চলো নেক্সট। তো নেক্সট দেখি আমরা, নেক্সট টপিক হচ্ছে আমাদের, কোথায় গেল? হ্যাঁ, নেক্সট টপিক হচ্ছে আমাদের কি না প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা এবং অনুপ্রবাহ বেগের মধ্যে সম্পর্ক। ওকে, রিলেশন বিটুইন ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ড্রিফট ভেলোসিটি এবং ইলেকট্রিক কারেন্টের মধ্যে রিলেশন। তাহলে দেখো আমরা একই রকমভাবে প্রথমে আমরা ডায়াগ্রামটা বানাবো, যেখানে আমি বলবো যে ডায়াগ্রামটাতে আমরা বলবো কি না সিম্পল একটা কন্ডাক্টরকে দেখাচ্ছি, আমি সিম্পল একটা কন্ডাক্টরকে দেখাচ্ছি। দেখো আমরা এখানে ডায়াগ্রামটা এইভাবে আঁকতে পারি। সিলিন্ডার আছে কি? উল্টানো সিলিন্ডার নেই, ঠিক আছে, ছেড়ে দাও, আমি হাতে এঁকে নিচ্ছি। তাহলে দেখো মনে করো, তাহলে মনে করো এইটা হচ্ছে সিলিন্ডার, তার প্রস্থচ্ছেদ যেটা আমরা বলছি, ঠিক আছে, একটা অংশ, ঠিক আছে। এখন দেখো এইটার আমরা মনে করছি দৈর্ঘ্য হচ্ছে যে এল, দৈর্ঘ্য হচ্ছে যে এল, এবং এর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে এই ক্ষেত্রফলগুলো, এই ক্ষেত্রফলটা হচ্ছে যে এ। অবশ্যই এর সঙ্গে কি করা আছে? ব্যাটারি যুক্ত করা আছে, নাহলে ইলেকট্রনগুলো মুভ করবে কি করে? ওকে, তাহলে এখানে যদি ভি ভোল্টেজ দেওয়া থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ডটা বুঝতে পারছো এইদিকে কাজ করবে। তাহলে ইলেকট্রনগুলো মনে করো এদিক থেকে এদিকে আসবে। একটা ইলেকট্রন মনে করো এদিক থেকে এদিকে আসছে, ঠিক আছে, সেটা ভিডি স্পিড নিয়ে আসছে, ড্রিফট স্পিড নিয়ে আসছে। তো এইখান থেকে এইখানটা যেতে মনে করো সময় লাগছে যে টি সময় লাগছে। তাহলে টি সময় একটা ইলেকট্রন এইখান থেকে এইখানে চলে আসবে এল দূরত্ব ভিডি স্পিডে। আমরা মনে করছি এখানে প্রতি একক আয়তনে এন সংখ্যক ইলেকট্রন আছে। স্মল এনটা কিন্তু টোটাল ইলেকট্রন নয়, আগে কিন্তু স্মল এনটা টোটাল ইলেকট্রন ধরেছিলাম, টোটাল নাম্বার অফ ইলেকট্রন ধরেছিলাম। এখানে এন কি প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, এটা কিন্তু খেয়াল রাখবে। ইলেকট্রনের ঘনত্ব বলা হয়, এটা সংখ্যা ঘনত্ব, ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব বলতে পারি। এন হচ্ছে কি ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, এগুলো বোঝা খুব গুরুত্বপূর্ণ। সংখ্যা ঘনত্ব, ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, বা আমরা বলতে পারি এটাকে প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা। তাহলে বলো টোটাল ইলেকট্রন কতগুলো হবে? তাহলে টোটাল আয়তন নির্ণয় করতে হবে। টোটাল আয়তন কত? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয়, দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে টোটাল আয়তন এ ইন্টু এল। তাহলে মোট ইলেকট্রনের সংখ্যা কত হবে বলো? মোট ইলেকট্রনের সংখ্যা আমরা যদি বলি, ভেবে দেখো, দ্যাট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এন। তাহলে ক্যাপিটাল এন ইজ ইকুয়াল টু কত হবে? একক আয়তনে যতগুলো ইলেকট্রন আছে ইন্টু আয়তন, এন এ এল হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে মোট ইলেকট্রনের সংখ্যা, ক্যাপিটাল এন। এতগুলো ইলেকট্রন এদিক থেকে এদিকে মুভ করছে, তার মানে কত চার্জ মুভ করছে? একটা চার্জ যদি ই হয় তাহলে এতগুলো ইলেকট্রন আছে, তাহলে ই দিয়ে গুণ করতে হবে। তাহলে মোট আধান যেটা মুভ করছে, মোট আধান যেটাকে আমি কিউ দিয়ে যদি প্রকাশ করি, তাহলে কিউ হচ্ছে যে মোট টোটাল ইলেকট্রন এন, প্রত্যেকটা ইলেকট্রন আধান ই, তাহলে এন ই। তাহলে হয়ে যাবে দেখো এন এ এল ই। তাহলে এতগুলো আধান হচ্ছে যে মুভ করছে এই প্রান্ত থেকে এই প্রান্ত। তাহলে যদি টি সময়ে এই আধানটা মুভ করে এই প্রান্ত থেকে এই প্রান্ত, তাহলে প্রবাহ মাত্রা কত হবে? আই ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে আমরা দেখো ডাইরেক্ট বলতে পারি যে সেক্ষেত্রে প্রবাহ মাত্রা আই যেটা হবে সেটা সিম্পল কিউ বাই টি। কিউ কত এখানে? কি হচ্ছে এন এ
এল ই বাই টি। এবার দেখো আমি যদি এখানে এইভাবে লিখি এন, ঠিক আছে, এল বাই টিটাকে আলাদা লিখছি, এন ই এ আর এল বাই টি, ভেবে দেখো এল বাই টি। এই এল বাই টিটা দেখো স্পিড, কারণ এল ডিস্টেন্স যাচ্ছে টি সময়, তাহলে স্পিড হবে, সেই স্পিডটা কত ভিডি, তাহলে আমি লিখতে পারি এন ই এ ভিডি, এন ই এ ভিডি। তাহলে দেখো এইটাই হয়ে গেলো কিন্তু প্রবাহ মাত্রা। তাহলে বুঝতে পারছো প্রবাহ মাত্রার সঙ্গে ড্রিপ স্পিডের একটা সম্পর্ক আছে, দেখো ভিডির একটা সম্পর্ক আছে। তাহলে ভিডি যত বেশি হবে আই তত বেশি হবে, এবং নাম্বার অফ ইলেকট্রন যত বেশি হবে তত কিন্তু প্রবাহ মাত্রা বেশি হবে, হয় উচিত তত চার্জ মুভ করবে। তাহলে বুঝতে পারছো, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি যেটা বলতে চাইছি। তাহলে দেখো এখানে যদি আমরা কারেন্ট ডেন্সিটির সঙ্গে রিলেশন বলে, এটা প্রবাহ মাত্রা হয়ে গেল। তাহলে প্রবাহ ঘনত্ব কত হবে, দেখো জে ইজ ইকুয়াল টু আই বাই এ। তাহলে যদি আমরা প্রবাহ ঘনত্ব জানতে চাই, প্রবাহ ঘনত্ব জে ইকুয়াল টু কত হবে, দেখো আই ডিভাইড বাই এ, জে ইকুয়াল টু আই ডিভাইড বাই এ। তাহলে আই ইজ ইকুয়াল টু কত না, আই ইজ ইকুয়াল টু হচ্ছে যে এন ই এ ভিডি, এন ই এ ভিডি ডিভাইড বাই এ। তাহলে কী হবে, এ কেটে যাবে, তাহলে জে কত হবে, জে হয়ে যাবে দেখো এন ই ভিডি, এন ই ভিডি। ওকে, তাহলে কারেন্টের সঙ্গে যদি রিলেশন বলে, কারেন্টের সঙ্গে রিলেশন হচ্ছে যে আই ইজ ইকুয়াল টু এন ই এ ভিডি, কারেন্টের সঙ্গে ড্রিফট স্পিডের রিলেশন, খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু কোয়েশ্চেন করার সময়। আর জে ইজ ইকুয়াল টু হচ্ছে যে কারেন্ট ডেন্সিটির সঙ্গে যদি হয় তাহলে হচ্ছে যে এন ই ভিডি। সো দিস ইজ দ্য রিলেশন বিটুইন জে অ্যান্ড ভিডি অ্যান্ড রিলেশন বিটুইন আই অ্যান্ড ভিডি। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। ওকে, তো চলো নেক্সট টপিক্স আমরা বলি, ইলেকট্রনের সচলতা বা মোবিলিটি কি। দেখো ইলেকট্রনের মোবিলিটি হচ্ছে যে কি না, এই যে আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি না, যখনই দেখো আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি, কন্ডাক্টরের মধ্যে তো ইলেকট্রন আছে, দেখো এই কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রনটা মুভ করছে, এই কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রনটা মুভ করছে ভিডি বেগে। দেখো এই ভিডি বেগটা তত বেশি হবে যত আমরা ইলেকট্রিক ফিল্ড বেশি অ্যাপ্লাই করব। তার মানে এই ভিডি আমরা বলতে পারি, এই ভিডি আমরা বলতে পারি অবশ্যই প্রপোর্শনাল টু অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড ই। তাহলে প্রতি একক ইলেকট্রিক ফিল্ডের জন্য, প্রতি একক ইলেকট্রিক ফিল্ডের জন্য যে ভিডিটা হবে, মানে প্রতি একক অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডের জন্য যে ভিডিটা হবে, সেটা হচ্ছে যে ইলেকট্রনের সচলতা, যেটাকে মিউ দিয়ে প্রকাশ করা হয়। মানে দেখো যদি আমরা এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা বলি, তাহলে ভিডি ইকুয়াল টু কত হবে, দেখো মিউ ইন্টু ই। মিউটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এই মিউটাকেই আমরা সচলতা বলবো। তাহলে মিউ ইকুয়াল টু দেখো ভিডি ডিভাইড বাই ই। এইটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 বলছি, এটা একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন। ওকে, তাহলে দেখো মিউ ইকুয়াল টু ভিডি বাই ই। তাহলে দেখো ই ইকুয়াল টু 1 হলে মিউ ইকুয়াল টু ভিডি। তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে প্রতি একক ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে যে পরিমাণ ইলেকট্রনগুলোর স্পিড হবে, বেগ হবে, তাকে ইলেকট্রনের সচলতা বলা হয়। এখন দেখো এই মিউর আরেকটা আমরা এক্সপ্রেশনও নির্ণয় করতে পারবো, মিউর গড রিল্যাক্সেশন সময়ের সঙ্গে আমরা মিউর একটা রিলেশন আমরা নির্ণয় করতে পারবো, সেটা আমি পরে আসছি। আপাতত তোমরা এইটুকু বুঝো যে ভিডি ইজ ইকুয়াল টু মিউ এ বা মিউ ইজ ইকুয়াল টু ভিডি বাই ই। দেখো আমি এখানে কম্পেয়ার করলে পারবো, এখনই আমি করে দিচ্ছি। আমরা এখনই ভিডির একটা এক্সপ্রেশন নির্ণয় করলাম না, ভিডির এক্সপ্রেশন কী ছিল বলো, ভিডির এক্সপ্রেশন ছিল ই বাই এম ইন্টু টাউ। ভেবে দেখো, তাহলে এইটাকে যদি আমরা এইভাবে লিখি ইটাও বাই এম ইন্টু ই, আমি মানটা লিখছি শুধু ইটাও বাই এম ইন্টু ই, তাহলে দেখো এইখানে কত আছে ইটাও বাই এম, এখানে কত আছে দেখো মিউ, এটা তো ভিডি ইজ ইকুয়াল টু মিউ ই, আর এইটাও দেখো ভিডি ইজ ইকুয়াল টু সামথিং ইন্টু ই। এই দুটো সমীকরণ যদি কম্পেয়ার করা হয়, দেখো এই সমীকরণটাকে এই সমীকরণটাকে, ই এর যে কোফিসিয়েন্টটা সেটাই মিউ, তাহলে মিউকে ইন টার্মস অফ রিল্যাক্সেশন টাইম আমরা কিন্তু লিখতে পারি ইটাও বাই এম, এইভাবেও কিন্তু লেখা যেতে পারে। এটা কিন্তু মোবিলিটি বা সচলতা ইলেকট্রন, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। ইলেকট্রনটা ওখানে কতটা সচল, মানে পার ইউনিট ইলেকট্রিক ফিল্ডের জন্য ওটা কতটা মুভ করতে পারছে, সেটা হচ্ছে ইলেকট্রনের সচলতা। ওকে, চলো নেক্সট আমরা এই টপিক্সটা থেকে কয়েকটা অঙ্ক করি, এই টপিক্সটা থেকে কয়েকটা কোয়েশ্চেন করি, তাহলে তোমরা বুঝতে পারবে যে টপিক্সটা তোমরা বুঝতে পারলে কি না। দেখো এইখানে কিছু ক্যালকুলেশনও তোমাকে করতে হবে, ক্যালকুলেশনও করতে হবে। তাহলে দেখো কি বলছে, একটি পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গিভেন, আমি একে একে লিখছি যেটা দেওয়া আছে। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অনেক সময় আমি ক্যালকুলেশনটা কমপ্লিট করবো না কারণ আমার কাছে ক্যালকুলেটর নেই, তোমরা কমপ্লিট করবে, আমি জাস্ট বলে দিচ্ছি কীভাবে করতে হবে। একটি পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেখো এ ইজ ইকুয়াল টু 10⁻⁵ মিটার স্কোয়ার। ওকে, হাতে যতটা করা যাবে আমি করবো। পরিবাহীর ইলেকট্রনের ঘনত্ব বলা আছে, দেখো তার মানে স্মল এন ইজ ইকুয়াল টু বলা আছে 4 × 10⁻28 মিটার টু দি পাওয়ার -3, মানে পার মিটার কিউব। তাহলে এ বলা আছে, এন বলা আছে, পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা আইও বলা আছে, দেখো 16 অ্যাম্পিয়ার। কি নির্ণয় করতে হবে, অনুপ্রবাহ বেগ। তাহলে আই এর সঙ্গে যে অনুপ্রবাহ বেগের সম্পর্ক ডাইরেক্ট, আই ইজ ইকুয়াল টু হয় এন ই এ ভিডি। তাহলে এখান থেকে আমাকে ভিডি নির্ণয় করতে হবে, তাহলে ভিডি কত হবে, দেখো আই ডিভাইড বাই এন ই এ, ভেরি সিম্পল কোয়েশ্চেন, জাস্ট মান বসাতে হবে। তা দেখো আই এর মান কত, আই তো বলা আছে 16 অ্যাম্পিয়ার, ডিভাইড বাই
এন কত দেখো, এন ইজ অলসো গিভেন 4 × 10⁻28, 4 × 10⁻28, ইলেকট্রনের আধান নিশ্চয়ই তোমরা জানো 1.6 × 10⁻19, ওকে, ইন্টু এরিয়া কত দেওয়া আছে 10⁻5, 10⁻5 দেখো, এইটা হয়ে যাবে কিন্তু মিটার পার সেকেন্ডে ড্রিফট স্পিড। এটা একটু তোমরা ক্যালকুলেশন করতে পারো, ক্যালকুলেশনটা এমনিতেও হয়ে যাবে। দেখো এখানে হচ্ছে যে তোমার ফ্র্যাকশনগুলোকে একদিকে নিয়ে যাও, দেখো তাহলে এখানে 16, এটা হচ্ছে 4, 1.6 মানে কি বলো 16/10, তাহলে 16/10, 10টাকে উপরে লিখে দাও। আর বাকি দেখো তোমার, এক মিনিট, তাহলে দেখো বাকি যেগুলো আছে মনে করো পাওয়ারগুলোকে নিয়ে যাও। দেখো নিচে আছে -19 + 19 + 5, 19 5 কত হবে 24, তাহলে উপরে চলে যাবে দেখো 10⁻24, আর নিচে যে 10⁻8 আছে এটাকে উপরে লিখে দাও 10⁻28। দেখো এভাবে করতে পারো। এবার দেখো কী হবে বলো, 10⁻28 আছে, 10⁻24 আছে, তাহলে 10⁻4 হয়ে গেলো, এই 16 16 কেটে যাবে, তাহলে কত হবে, এখানে আছে 10, 10-এ আমি একটা শূন্য দিকে নিয়ে নিই, 100/4 করে দাও, তাহলে 4 25 100 হয়ে গেল। তাহলে এইখানে হয়ে যাবে দেখো 10⁻23 × 10⁻28, তাহলে একটা শূন্য দিকে নিয়েছে 10⁻5, তাহলে 100/4 মানে হচ্ছে যে 25, তাহলে 25 ইন্টু কত হবে 10⁻5 মিটার পার সেকেন্ড। এটাকে 2.5 লিখতে পারি, একটা শূন্য যদি এদিকে নিয়ে এসো, তাহলে ভিডি হয়ে গেল দেখো 2.5 × 10⁻5, সেক্ষেত্রে -4 হবে, 2.5 × 10⁻4 মিটার পার সেকেন্ড। তো এইভাবে তোমরা কিন্তু ক্যালকুলেশনগুলো করতে পারবে। তো ক্যালকুলেশনের ক্ষেত্রে সবসময় যদি ফ্র্যাকশন থাকে আর 10⁻পাওয়ার থাকে, তাহলে ফ্র্যাকশনগুলোকে পাওয়ারে করে নিয়ে সব 10⁻গুলোকে একদিকে করে, সংখ্যাগুলোকে একদিকে করে কিন্তু তোমরা ক্যালকুলেশন চাইলে করতে পারো। ওকে, যতটা আমার হাতে ক্যালকুলেশন করা সম্ভব আমি করে দিচ্ছি। নেক্সট কোয়েশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট। কি বলছে, বর্গাকার প্রস্থচ্ছেদের একটি তামার তারের বেধ বলা আছে 6 মিলিমিটার। তাহলে বর্গাকার প্রস্থচ্ছেদ মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ সেম হবে, তাহলে ডি এসে 6 মিলিমিটার আছে, তার মানে কত হয় বলো 6 × 10⁻³ মিটার। তাহলে এরিয়া কত হবে, এর স্কোয়ার হবে, দৈর্ঘ্যের স্কোয়ার বা বেধের স্কোয়ার, তাহলে এরিয়া সমান হচ্ছে হয়ে যাবে দেখো ডি স্কোয়ার, তাহলে যেটা হয়ে যাবে 36 × 10⁻6, 6 মিটার স্কোয়ার। ওকে, তাহলে এইটা হয়ে গেলো এরিয়া। তারটিতে প্রবাহ মাত্রা দেওয়া আছে দেখো, এইজ অলসো গিভেন 3.6 অ্যাম্পিয়ার। পরিবাহীটিতে প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা বলা আছে, মানে n = গিভেন আছে দেখো 8.5 × 10⁻28। তড়িৎ প্রবাহ ঘনত্ব নির্ণয় করো, যে নির্ণয় করতে হবে, যে = কত নির্ণয় করবে, যে তো সিম্পল I/A করলেই হবে, আই গিভেন আছে কি 3.6 অ্যাম্পিয়ার, সরি এটা এ লিখে দিচ্ছি, এটা তো আই লিখতে হতো, আই গিভেন আছে দেখো 3.6, তাহলে যে কত হবে I/A, তাহলে এখান থেকে ডাইরেক্ট তুমি যে নির্ণয় করতে পারবে I/A, তাহলে আই হচ্ছে যে 3.6 অ্যাম্পিয়ার, আর এ কত, এ হচ্ছে যে তোমার 36 × 10⁻6। দেখো এখানে একই রকমভাবে তুমি ক্যালকুলেট করবে, 36 মানে কত বলো 36 × 10⁻1 ডিভাইড বাই, দেখো নিচেও আছে 36, 10⁻6টাকে উপরে নিয়ে গেলে 10⁻6 হয়ে যাবে, এটা কেটে গেল 10⁵ অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। এইটা হয়ে গেল তোমার প্রবাহ মাত্রা 10⁵ অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। 36 × 10⁻6 ছিল, উপরে গেল +6, তার 10⁻5 অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। এবারে কি বলছে দেখো, এবং ইলেকট্রনের তারটির সম্পূর্ণ দৈর্ঘ্য অতিক্রম করতে কত সময় লাগবে, তাহলে সময় কত লাগবে দৈর্ঘ্য অতিক্রম করতে, দেখো এই জন্য আমি বলছিলাম যে ডেরিভেশনটা কেন ইম্পর্টেন্ট। দেখো তুমি ডাইরেক্ট যদি সূত্র মনে রাখো, এগুলো অনেক সময় বুঝতে পারবে না। তাহলে দেখো আমরা একটু আগে কী করলাম, ডেরিভেশনটার সময় করলাম না, যে এই ডিস্টেন্সটা আমরা এল রেখেছিলাম, তাহলে এইখানে অবধি আসতে যদি টি সময় লাগে, তাহলে L/T সমান কত হয় ভিডি, তাহলে ভিডি সমান আসলে কী হবে দেখো L/T, দৈর্ঘ্য বাই সময়। তাহলে দেখো আমাকে সময় নির্ণয় করতে হবে, তাই জন্য ভিডি নির্ণয় করতে হবে। ভিডি কী করে নির্ণয় করতে পারবে, জে থেকে, জে সমান কত হয় দেখো, জে সমান হয়ে যে এনই ভিডি আমরা জানি, তাহলে ভিডি সমান কত হবে দেখো J/NE, ভিডি সমান হয়ে যাবে J/NE, তাহলে ভিডির জায়গায় লিখে দাও J/NE, তাহলে J/NE = L/T, এখান থেকে তুমি টিটা নির্ণয় করতে পারবে যে কত সময় লাগবে অতিক্রম করতে, কারণ বাকি মানগুলো তোমার জানা। তাহলে টি কত হবে দেখো, টি হয়ে যাবে তোমার NLE/G, NLE/G, ওকে।
এটাতে বসিয়ে দেবে। দেখো এন এর মানটা দেওয়া আছে কত, 8.5 ইন্টু 10 টু দ্য পাওয়ার কত ছিল এন এর মান, এন এর মান নাম্বার অফ ইলেকট্রনস 8.5 ইন্টু 10 টু দ্য পাওয়ার 28, 8.5 ইন্টু 8.5 ইন্টু 10 টু দ্য পাওয়ার 28। এল এর মান কত ছিল, দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য 10 মিটার, 10 মিটার দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, তাহলে ইন্টু হয়ে যাবে 10। ইলেকট্রনের আধান তো তুমি জানো 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার -19 ডিভাইড বাই যে এখনই আমরা নির্ণয় করলাম 10 টু দ্য পাওয়ার 5। এখান থেকে দেখো তুমি ক্যালকুলেশনটা করতে পারবে, সিম্পল ক্যালকুলেশন করবে, তাহলে তোমার এটা কিন্তু সেকেন্ডে বেরিয়ে যাবে টাইমটা। এই দুটোতে গুণ করবে আর 10 টু দ্য পাওয়ার পাওয়ারগুলো একদিকে নিয়ে যাবে, তাহলে হয়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পারছো আমি কীভাবে করতে বলছি, ক্লিয়ার? নেক্সট চলো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, কোয়েশ্চেন নম্বর 3 বলছে 40 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য বলা আছে। একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য বলা আছে। দেখো এটা একটা পরিবাহী যার দুই প্রান্তের যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা বলা আছে 10 ভোল্ট। এই পোটেনশিয়াল ডিফারেন্সটা কত বলা আছে, 10 ভোল্ট। যদি ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ, আচ্ছা দৈর্ঘ্যটা 40 সেন্টিমিটার বলা আছে, এই দৈর্ঘ্যটা 40 সেন্টিমিটার, মানে এল সমান 40 সেন্টিমিটার দেওয়া আছে। দেখো তাহলে এল ইজিক্যাল যদি 40 সেন্টিমিটার হয়, ভেবে দেখো 40 সেন্টিমিটার মানে কত, 0.4 মিটার। 100 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে মিটারে চলে আসবে 0.4 মিটার। আর ভোল্টেজ দেখো দেওয়া আছে কত, 10 ভোল্ট। এটা কিন্তু বেগ নয়, খেয়াল রাখতে হবে, ভোল্টেজ 10 ভোল্ট। অনুপ্রবাহ বেগ ভিডি দেওয়া আছে, ভিডি ইজ অলসো গিভেন, দ্যাট ইজ 5 ইন্টু 10 টু দ্য পাওয়ার -6 মিটার পার সেকেন্ড। তাহলে কি নির্ণয় করতে হবে, ইলেকট্রনের সচলতা মিউ নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা একটু আগে কী বললাম না, ভিডি ইজিক্যাল টু হচ্ছে মিউ ইন্টু ই, ইলেকট্রিক ফিল্ড চাই। এখন দেখো মিউ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে ইলেকট্রিক ফিল্ড জানা দরকার, কারণ ভিডি দেওয়া আছে। ইলেকট্রিক ফিল্ড কী করে পাবে বলো, আমরা জানি ইলেকট্রিক ফিল্ড ই ইজিক্যাল টু কত হয়, -dv/dx, মনে পড়ছে, পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইড বাই দৈর্ঘ্য। এখানে পোটেনশিয়াল ডিফারেন্সটা 10 দেওয়া আছে, মানে এটা সিম্পলি আমরা লিখতে পারি v/l। এই ভিটা কিন্তু পোটেনশিয়াল, মানে ভেলোসিটি কিন্তু নয়, পোটেনশিয়াল, v/l ইকুয়াল টু, ইউনিফর্মের ক্ষেত্রে আমরা সিম্পল ডিভিটাকে যদি ভি বলি, ডিএক্সটা যদি এল বলি, তাহলে সিম্পল v/l হয়ে যাবে। তাহলে ই ইকুয়াল টু যদি v/l হয়, আর ভি তো গিভেন আছে দেখো, তাহলে এখানে আমরা ডাইরেক্ট লিখতে পারি, দেখো ভিডি ইকুয়াল টু হয়ে যাবে কিন্তু মিউ ইন্টু ই এর জায়গায় আমরা লিখতে পারি v/l। তাহলে এইখান থেকে দেখো আমরা কিন্তু আরামসে আমরা কিন্তু মিউ নির্ণয় করতে পারবো। তাহলে মিউ কত হবে না, মিউ হয়ে যাবে দেখো ভিডি ইন্টু এল ডিভাইড বাই ক্যাপিটাল ভি। তাহলে ভিডি কত দেওয়া আছে, ভিডি ইজ গিভেন আছে 5 ইন্টু 10 টু দ্য পাওয়ার -6, দৈর্ঘ্য আমরা ধরবো 0.4 মিটার, ডিভাইড বাই দেখো পোটেনশিয়াল যেটা রয়েছে 10 ভোল্ট। ভেরি সিম্পল, তোমরা করতে পারবে, 5 2 10, 0.2 0.2 ইন্টু 10 টু দ্য পাওয়ার -6, মানে এটা হয়ে যাবে 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার -7। এটা হচ্ছে মোবিলিটি। মোবিলিটির ইউনিট কি বলবে দেখো, মোবিলিটির ইউনিট কি বলবে দেখো, ইলেকট্রিক ফিল্ডের ইউনিট কি হয়, ভোল্ট পার মিটার। দেখো ইউনিট নির্ণয় করে নিতে পারবে, মিউ সমান কত বল, মিউ সমান হচ্ছে যে ভিডি বাই ই, তাই তো। তাহলে দেখো যদি আমরা মিউর ইউনিট বলি এসআই ইউনিট, তাহলে উপরে কী ছিল আমাদের মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, নিচে কী হবে ভোল্ট পার মিটার, তাহলে ভোল্ট পার মিটার, তাহলে মিটার বাই ভোল্ট হয়ে যাবে নিচে আসলে, তাহলে কী হবে মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স ভোল্ট ইনভার্স, এইভাবে তুমি লিখতে পারো। ওকে, ইলেকট্রিক ফিল্ডের ইউনিট ভোল্ট পার মিটার লিখতে পারো, নিউটন পার কুলমও লিখতে পারো, দুটো ইউনিট হয়। যদি আমরা এখন নিউটন পার কুলম ইউনিটটাই জেনেছি, কিন্তু ভোল্ট পার মিটারও হবে, সেটা আমরা পোটেনশিয়াল চ্যাপ্টারে দেখবো যে ভোল্ট পার মিটার হবে। দেখো এই রিলেশনটাও কিন্তু আমরা পোটেনশিয়াল চ্যাপ্টার নাই, পোটেনশিয়াল চ্যাপ্টার তো আমাদের পড়া হয়ে গেছে আগে, তাহলে ওখানে আমরা পেয়েছিলাম দেখাবে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ভোল্ট পার মিটারও লেখা যায়, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড ভোল্ট পার মিটারও লেখা যায়। ওকে, ই ইকুয়াল টু -dv/dx থেকে দেখো ভোল্ট পার মিটার, অথবা ই ইকুয়াল টু আমরা f/q থেকে লিখলে নিউটন পার কুলম লিখবো। ওকে, দুটোই লেখা যায়, তাহলে সেই অনুযায়ী কিন্তু ইউনিটটা তোমরা লিখতে পারবে। ক্লিয়ার? চলো নেক্সট টপিক্সে যাওয়া যাক। নেক্সট হচ্ছে কিনা ওহমের সূত্রের ভেক্টর রূপ। দেখো ভি ইকুয়াল টু আইআর রিলেশন তো তোমরা জানো, যেটা হচ্ছে অতি পরিচিত রূপ, ওয়েল নন ফর্ম। কিন্তু তার আগে আমরা ওহমের সূত্রের ভেক্টর রূপটা বলবো, যেটাকে অনেক সময় মাইক্রোস্কোপিক ফর্মও বলা হয়, মাইক্রোস্কোপিক ফর্ম। দেখো এই সূত্রটা আসলে কি, এটা কারেন্ট ডেনসিটি দিয়ে প্রকাশ করা হয়। একটু আগে আমরা দেখো কারেন্ট ডেনসিটি ইকুয়াল টু কি দেখলাম, ভেরি সিম্পল ফর্মেটে। কারেন্ট ডেনসিটি যে ইকুয়াল টু আমরা কি দেখলাম বলো, NEVD, তাই তো। আবার একটা কি জিনিস আমরা জেনেছি যে ভিডি ইকুয়াল টু মিউ ইন্টু ই, এবং দেখো এটাও আমরা প্রমাণ করেছি যে ভিডি আসলে মিউ ইন্টু ই। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই দেখো, তাহলে জে ইকুয়াল টু হয়ে যাবে দেখো NE মিউ ইন্টু ই। এই যে NE মিউ এটাকে সিগমা বলা হয় বা পরিবাহিতা, তাহলে জে ইকুয়াল টু আমরা লিখতে পারি সিগমা ইন্টু ই। তাহলে ই যদি ভেক্টর কোয়ান্টিটি হয়, জেও ভেক্টর কোয়ান্টিটি, তাহলে জে ইকুয়াল টু সিগমা ই। তাহলে এইটা দেখো ভেক্টর ফর্ম,
এইটা হচ্ছে ভেক্টর ফর্ম। ভেক্টর ফর্ম তুমি বলবে স্যার এখানে এখানে এন ই মিউটা কি না, এন ই মিউটাই তো সিগমা, আমি বললাম এন ই মিউ হচ্ছে সিগমা, এর হচ্ছে পরিবাহিতা, কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি কন্ডাক্টিভিটির অপোজিট কি হয়, পরিবাহিতার অপোজিট হয় রোধাঙ্ক। এই রাশিটাকে হচ্ছে পরিবাহিতা বলা হয়। আর যদি আমরা বলি রোধাঙ্ক, যদি রো বলি, দেখো রোধাঙ্ক যদি আমরা রো বলি তাহলে সেটা হয়ে যায় 1/σ, তার মানে কত হবে 1/n মিউ। এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, ই হচ্ছে ইলেকট্রন আধার, মিউ হচ্ছে যে মোবিলিটি। তাহলে বুঝতে পারছি এটাকে যদি আমরা রো দিয়ে লিখতে চাই তাও লিখতে পারি। তাহলে জে ভেক্টর ইকুয়াল হয়ে যাবে 1/ρ ইন্টু ই। সেক্ষেত্রে আমরা রোটাকে যদি উল্টো দিকে নিয়ে যাই ওইদিকে, তাহলে ই হয়ে যাবে রো জি, রো ইন্টু জি। তাহলে এইভাবেও আমরা লিখতে পারি অথবা এইভাবেও লিখতে পারি। এই দুটো ফর্মে আমাদের লেখা হয় ওহমের সূত্রের ভেক্টর রূপ হিসাবে। এবং এই ওহমের সূত্রের ভেক্টর রূপটা থেকেই কিন্তু আমরা ওহমের সূত্রের যে অতি পরিচিত রূপ অর্থাৎ ভি ইকুয়াল টু আই আর সেটাতে যেতে পারবো। দেখো সেটা আমরা কীভাবে যাব, সেটা আমরা কীভাবে যাবো, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। দেখো মনে করো আমি এটা বলছি, সেম কন্ডাক্টরটার কথা বলছি, ওকে। যে কন্ডাক্টরটার ক্ষেত্রে আমি একটু আগে কি বললাম, যে কন্ডাক্টরটা দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স আমি ভি অ্যাপ্লাই করেছি, এর ইলেকট্রিক ফিল্ড এদিকে হয়েছে ই, এবং এর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে যে এল, ওকে। তাহলে এই কন্ডাক্টরটার ক্ষেত্রে যে কারেন্ট ডেন্সিটি আমরা এখনই কি বললাম না, জে ইকুয়াল টু সিগমা ই বা 1/ρ ই, 1/ρ ই, জে ইকুয়াল টু সিগমা ই বা সিগমা ইকুয়াল টু আমরা 1/ρ লিখতে পারি, তাহলে 1/ρ ইন্টু ই। এখন দেখো যদি আমরা ভেক্টর সাইনটা তুলে দিয়ে সিম্পল লিখি তাহলে জে ইকুয়াল টু 1/ρ ইন্টু ই লিখতে পারি। এখন দেখো জে কে যদি আই এর ফর্মে লিখি, জে ইকুয়াল টু আই বাই এ, কারেন্ট ডিভাইড বাই এরিয়া ইকুয়াল টু 1/ρ ইন্টু ইটাকে যদি ভি এর ফর্মে লিখি, আমি একটু আগে কি বললাম যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে যে ভি বাই এল, অনেক সময় আমরা ভি বাই ডি লিখি, এখানে ডিস্টেন্সটা বলতে এল বোঝানো হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে দেখো ভি বাই এল। তাহলে দেখো এখান থেকে ভি আর আই এর মধ্যে সম্পর্ক দেখো পেয়ে গেছি অলরেডি। রো এলটাকে যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে আই ইন্টু দেখো রো এল বাই এ ইকুয়াল টু ভি, সাজিয়ে লিখতে পারি ভি ইকুয়াল টু রো এল বাই এ ইন্টু আই। তাই দেখো রো এল বাই এটে আসলে কি রেজিস্ট্যান্স, তাহলে এখানে লিখতে পারি ভি ইকুয়াল টু আই আর, ভি ইকুয়াল টু আই আর। এইখানে যে আরটা, এই আরটাকে তো বলা হয় রেজিস্ট্যান্স, এই আরটাই তো আসলে রো এল বাই এ, এইটাই তো আসলে রেজিস্ট্যান্স, রোধ, পরিবাহীর রোধ, রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স। তাহলে এটা ছিল আমাদের ওহমের সূত্র, ভি প্রপোর্শনাল টু আই আমরা বলি, ভি ইকুয়াল টু আই আর, আরটা কনস্ট্যান্ট, সেইটা আমি এখানে দেখো ভেক্টর ফর্মটা থেকে আমি নিয়ে এলাম, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা ওহমের সূত্রে অতি পরিচিত রূপ বলি। এবং এইটা দেখো ভি ইকুয়াল টু আই আর যদি হয় সেক্ষেত্রে এটা আমরা কি জানি, এটা একটা রৈখিক লেখচিত্র হবে, এটা একটা রৈখিক লেখচিত্র হবে। কেন? কারণ ভি ইকুয়াল টু আই আর হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপের একটা লেখচিত্র হবে। ভেবে দেখো যদি আমি ভি ইকুয়াল টু আই আর সমীকরণটার কথা বলি, ভি ইকুয়াল টু আই আর, এবং এখানে যদি আমি ভি ভার্সেস আই লেখচিত্র অঙ্কন করার চেষ্টা করি তাহলে কীরকম হবে লেখচিত্র, এটা কিন্তু খেয়াল করতে হবে। এই বরাবর যদি ভি থাকে, মনে করো এই বরাবর আই থাকে, তাহলে ভিটাকে আমরা ওয়াই এক্সিস বরাবর নিয়েছি, দেখো আইটাকে এক্স এক্সিস বরাবর নিয়েছি, তাহলে এটা হয়ে যাবে প্রবণতা এম, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স মানে এরকম হবে মূলবিন্দুগামী সরলরেখা, মূলবিন্দুগামী সরলরেখা। এবং এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে থাকে তাকে কি বলা হয়, তার ট্যানকে ট্যান থিটা মানে হচ্ছে প্রবণতা এম। তাহলে এই সমীকরণে এম ইকুয়াল টু কী হয়ে যাবে ট্যান থিটা, যেটা কিন্তু আসলে আর রেজিস্ট্যান্স। তাহলে এই সমীকরণের যেটা কিন্তু রেজিস্ট্যান্স সেটা হচ্ছে আসলে মানে এই সমীকরণের যেটা প্রবণতা সেটাই হচ্ছে আসলে রেজিস্ট্যান্স। তাহলে ভিআই লেখচিত্রের প্রবণতা কিন্তু রেজিস্ট্যান্সকে প্রকাশ করবে, যেটা আমরা ট্যান থিটা দিয়ে নির্ণয় করতে পারি। ওকে, দ্যাট ইজ সিম্পলি ভি আপন আই, ভি আপন আই। ওকে, বুঝে যাচ্ছে? এবার দেখো উল্টোটা হতে পারতো, যদি মনে করে কেউ আই ভার্সেস ভি লেখচিত্র অঙ্কন করে তাহলে লেখচিত্রটা সেম হবে কিন্তু প্রবণতাটার মানটা আলাদা হয়ে যাবে। এইদিকে যদি আই থাকে আর এইদিকে যদি ভি থাকে তাহলে এইটা এক্স এটা ওয়াই হয়ে যাবে, এটা 1/r এদিকে চলে আসবে না। সেক্ষেত্রে আই ইকুয়াল টু কত হবে বলো 1/r ইন্টু ভি, তখন কিন্তু প্রবণতাটা হয়ে যাবে 1/r। খেয়াল রাখতে হবে এটা সেম হবে, বাট এই থিটাটা যদি আমরা বলি তখন কিন্তু এই ট্যান থিটাটা হয়ে যাবে 1/r। কাজে এইটা খেয়াল রাখবে যে আই ভার্সেস ভি লেখচিত্র আঁকছি নাকি ভি ভার্সেস আই লেখচিত্র অঙ্কন করছি। লেখচিত্রটার নেচারটা করতে চেঞ্জ হবে না, কিন্তু বেসিক্যালি প্রবণতাটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বিষয়টা বোঝা গেছে। চলো নেক্সট দেখি। নেক্সট বলছে যে রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্কের একক। দেখো রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্কের একক তোমরা কী করে নির্ণয় করবে, রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক তো রোধাঙ্কের উল্টো। রোধাঙ্ক আমরা একটু আগে দেখলাম রো ইজ ইকুয়াল টু কত হয়, দেখো রো ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু কত হয় রো এল বাই এ, এভাবে করো আর ইজ ইকুয়াল টু কত হয় দেখো রো এল বাই এ, তাহলে রো কত হবে বলো আর এ বাই এল, ভেরি সিম্পল। তাহলে রো এর যদি আমরা একক নির্ণয় করি তাহলে কী হবে, এটা হচ্ছে ওহম ইন্টু এরিয়া হচ্ছে মিটার স্কোয়ার ডিভাইড বাই মিটার, তার মানে ওহম মিটার, ওহম মিটার। আর যদি এইটাকে আমরা
আমরা যদি সিগমা বলি তাহলে সিগমার ইউনিট, সিগমা হচ্ছে 1/ρ, তাহলে সিগমার যদি আমরা এসআই ইউনিট বলি তাহলে 1/ρ হয়ে যাবে। তাহলে এটার উল্টা হয়ে যাবে, তাই তো, মানে ওহম ইনভার্স মিটার ইনভার্স। তোমরা জানো ওহম ইনভার্সটাকে অনেক সময় এরকমভাবে লেখা হয়, এরকমভাবে লেখা, কেমিস্ট্রিতে পড়ছে মো বলা হয় এটাকে, বটে কি এরকমভাবে লেখা হয়, মানে উল্টো এরকমভাবে লেখা হয়। ওকে, তো তোমরা এই বিষয়গুলো জানো, এটাকে মো বলা হয়, তাহলে সেটা হচ্ছে সিগমার এসআই ইউনিট, এটা হচ্ছে রোয়ের এসআই ইউনিট। তো এইগুলো আমাদের কখনো কখনো অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে, তাই আমি বলে দিলাম। নেক্সট দেখো, বলছে গড় রিল্যাক্সেশন সময়ের সঙ্গে পরিবাহিতার সম্পর্ক, মানে সিগমার সঙ্গে গড় রিল্যাক্সেশন সময়ের কী সম্পর্ক আছে। দেখো সিগমা ইজগুলটা আসলে কি এন মিউ, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট রিলেশন, সবসময় খেয়াল রাখবে, এটা অনেক জায়গায় কাজে লাগবে। আমরা ইলেকট্রনিক্স যখন পড়বো নেক্সট সেমিস্টারে তখন এটাকে ইউজ করবো। সিগমা ইজগুল টু এন ই মিউ। এখন দেখো এই যে সিগমা ইজগুল টু এন ই মিউ বলছি, তাহলে মিউ ইজগুল টু কি, আমার গড় রিল্যাক্সেশন সময় দরকার। তা দেখো একটা মিউর সঙ্গে ভিডির সম্পর্ক ছিল, মনে করে দেখো ভিডি ইজগুল টু কত ছিল বলো, ভিডি ইজগুল টু ছিল মিউ ই, ভিডি ইকুয়াল টু ছিল, ভিডি ইকুয়াল টু ছিল কি বলো, ভিডি ইকুয়াল টু ছিল ই বাই এম ইন্টু টাও, ই বাই এম ইন্টু টাও। আর দেখো এই ইটাও বাই এমটাকে আমরা মিউ লিখেছিলাম, আবার ইটাও বাই এম ইন্টু ই ভিডি। আবার আমরা কি জানি ভিডি ইকুয়াল টু মিউ ই, ভিডি ইকুয়াল টু মিউ ই। তাহলে এখান থেকে লিখতে পারি দেখো মিউ ইকুয়াল টু ইটাও বাই এম, তাহলে মিউ ইকুয়াল টু আমরা কিন্তু লিখতে পারি ইটাও বাই এম। তাহলে এখানে যদি মিউর জায়গায় আমরা ইটাও বাই এম লিখি তাহলে দেখো এন ই ইন্টু ই টাও বাই এম হয়ে যাবে। তাহলে এইখান থেকে আমরা কী পাবো, এন স্কোয়ার টাও বাই এম। তাহলে এইটা কিন্তু সিগমা বা পরিবাহিতা বলতে পারি, এন স্কোয়ার টাও বাই এম। ক্লিয়ার? তাহলে এটা দেখো গড় রিল্যাক্সেশন সময়ের সঙ্গে মানে টাওয়ের সঙ্গে একটা আমরা সিগমার রিলেশন পেলাম। ক্লিয়ার? নেক্সট দেখো আমরা কয়েকটা কোয়েশ্চেন নিয়েছি এখান থেকে, যার ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিখ্যাত কোয়েশ্চেন বলতে পারো, যে উষ্ণতা বাড়লে পরিবাহী রোধ এবং রোধাঙ্ক বৃদ্ধি পায় কেন? তোমরা শুনে আসছো এটা যে উষ্ণতা বাড়লে পরিবাহী রোধ বৃদ্ধি পায়। দেখো পরিবাহী রোধটা আসলে কি, রোধটা আর আমরা এখন দেখলাম রো এল বাই এ। এখন দেখো সিগমা রোধ জানতে গেলে আগে তোমাকে পরিবাহিতাঙ্ক সম্পর্কে বুঝতে হবে। সিগমা আসলে কি, দেখো সিগমা ইজ ইকুয়াল টু এন ই ইন্টু মিউ, সিগমা ইকুয়াল টু এন ই মিউ। যদি আমরা টেম্পারেচার বৃদ্ধি করি, উষ্ণতা বাড়াই, তাহলে আসলে কি হবে দেখো, টেম্পারেচার যদি আমরা বৃদ্ধি করি, টেম্পারেচার যদি বৃদ্ধি করি তাহলে মিউ হচ্ছে যে হ্রাস পেয়ে যাবে। কেন? কারণ কলিশন বেড়ে যাবে। মিউ কেন কেন হ্রাস পাবে না, ডিউ টু ইনক্রিজ অফ কলিশন, সংঘর্ষ বৃদ্ধি পায়, বাংলাতে লিখছি সংঘর্ষ বৃদ্ধি পায়। কার সঙ্গে? অ্যাটমস এবং মলিকুলের সঙ্গে যে ইলেকট্রনের সংঘর্ষ, সেই সংঘর্ষ কি হবে, সংঘর্ষ বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে দেখো যদি আমরা টেম্পারেচারকে বাড়িয়ে দিই তাহলে মিউ বৃদ্ধি পাবে, তাহলে মিউ যদি বৃদ্ধি পায় মিউ হ্রাস পাবে, তাহলে মিউ যদি হ্রাস পায় তাহলে সিগমাও কী হবে দেখো, হ্রাস পেয়ে যাবে। মিউ যদি হ্রাস পায় সিগমাও হ্রাস পাবে, তাহলে মিউ যদি হ্রাস পায় তাহলে সিগমা হ্রাস পাবে। তার মানে কি, পরিবাহিতাঙ্ক হ্রাস পাবে। ভেবে দেখো, পরিবাহিতাঙ্ক হ্রাস পাবে মানে ভালো পরিবাহিতা হবে না, পরিবাহিতাঙ্ক হ্রাস পাবে। ভেবে দেখো, তাহলে পরিবাহিতাঙ্ক যদি হ্রাস পায় তাহলে রোধাঙ্ক বৃদ্ধি পাবে, কারণ রো ইজ ইকুয়াল টু কী ছিল দেখো 1/σ। তাহলে সিগমা যদি হ্রাস পায় তাহলে রো বৃদ্ধি পাবে, তাহলে আমরা বলতে পারি এখান থেকে রোধাঙ্ক বৃদ্ধি পাবে, রোধাঙ্ক বৃদ্ধি পাবে। আর রোধাঙ্ক যদি বৃদ্ধি পায় তাহলে রোধও বৃদ্ধি পাবে, কারণ আর সমান আমরা কি জানি রো এল বাই এ। ভেবে দেখো এল বাই এর ততটাও পরিবর্তন হবে না, কারণ এল আর এর পরিবর্তন হতে গেলে অনেক হাই টেম্পারেচার চাই। তাহলে সেক্ষেত্রে বুঝতে পারছো রো যদি ইনক্রিজ করে তাহলে আরও ইনক্রিজ করবে, আমরা এর যে ইনক্রিমেন্টটা সেটাকে নেগলিজেবল ধরছি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো রোধ বৃদ্ধি পাবে, রোধ বৃদ্ধি পাবে। তাহলে বিষয়টা বুঝো, সিকোয়েন্সটা বুঝো, সিগমা ইজ ইকুয়াল টু এন ই মিউ। টেম্পারেচার বাড়ালে কি হবে, মলিকুলের যে ভাইব্রেশন সেটা বৃদ্ধি পাবে। তাহলে একটা ক্রিস্টালের মধ্যে যদি মলিকুল সেরকম ভাইব্রেট করে তখন ইলেকট্রনগুলো যখন যাবে ইলেকট্রনের সঙ্গে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে। মনে করো একজন এইরকম করে ভাইব্রেট করছে আর আমি এদিক থেকে যাচ্ছি, তাহলে যদি ভাইব্রেশনটা বেড়ে যায় তাহলে কি আমার সঙ্গে সংঘর্ষের প্রবাবিলিটি বেড়ে যাবে, তাহলে সংঘর্ষ বেশি হবে। সংঘর্ষ বেশি হলে তার প্রবণতার সচলতাটা হ্রাস পেয়ে যাবে, তাহলে সচলতা হ্রাস পেয়ে গেলে কী হবে, সিগমা হ্রাস পাবে, সিগমা হ্রাস পেলে রো বৃদ্ধি পাবে, রো বৃদ্ধি পেলে আর বৃদ্ধি পাবে। ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো আমরা ওই জন্য একটা গ্রাফ অঙ্কন করতে পারি, রো ভার্সেস টি, রো ভার্সেস টি টেম্পারেচারের সঙ্গে এটা এরকম হয়, টেম্পারেচার যত বাড়বে রোধাঙ্ক কী হবে তত, রোধাঙ্ক তত বৃদ্ধি পাবে, রোধাঙ্ক তত বৃদ্ধি পাবে, মানে এইদিকে হবে। এটা কিন্তু পরিবাহীর ক্ষেত্রে খেয়াল রাখবে, পরিবাহীর ক্ষেত্রে, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আলাদা হবে। এটা শুধু পরিবাহী, আমরা যখন কারেন্ট ইলেকট্রিসিটিতে কেবলমাত্র পরিবাহী পড়ছি, অর্ধ পরিবাহী আমরা পরে পড়বো, অর্ধ পরিবাহী আমরা পরে পড়বো। ঠিক আছে, কারেন্ট ইলেকট্রিসিটি জেনারেলি আমরা পরিবাহীর কথা বলি, পরিবাহী রোধ কিন্তু বৃদ্ধি পায়। নেক্সট দেখো,
নেক্সট কোয়েশ্চেন কি বলছে, খুব ইম্পর্টেন্ট। দুটি তামার তারের দৈর্ঘ্য একই কিন্তু ব্যাস আলাদা। ব্যাস আলাদা, দৈর্ঘ্য একই কিন্তু ব্যাস আলাদা। ব্যাস আলাদা মানে কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলাদা হবে। দেখো দৈর্ঘ্য মনে করো একই আছে দুজনেরই, দুটোরই এল দৈর্ঘ্য, দুটোরই এল দৈর্ঘ্য, কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলাদা। ব্যাস আলাদা মানে কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলাদা। কোনটি রোধ বেশি হবে বলো, কোনটি রোধ বেশি হবে? ভেরি সিম্পল, আর ইজগুলো আমরা কি জানি, রো এল বাই এ, রো এল বাই এ। তাহলে যদি এল একই থাকে আর রো সবসময় একই থাকবে, কারণ ম্যাটেরিয়ালসটা একই হলে রো একই থাকে, তাহলে রো যদি একই থাকে তাহলে আর সমানুপাতিক কী হবে, 1/a, কারণ এলটা তো একই বলছে। তাহলে কার রোধ বেশি হবে? যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম হবে তার রোধ বেশি হবে। এটা হচ্ছে এর কোশ্চেনটা। বি এর কোশ্চেনটার আনসার কী হবে, কোনটি রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ বেশি? রোধাঙ্ক দুটোই সেম হবে, কারণ একই ম্যাটেরিয়ালসের তৈরি, দুটোই তামার তার বলা আছে। রোধাঙ্ক বেসিক্যালি ম্যাটেরিয়ালসের ধর্ম, ওই পদার্থটার ধর্ম, ঠিক আছে? তাহলে রো কী হবে, রো একই হবে। দেখো এইগুলো থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন বা এমসিকিউ পড়ে যাবে, এই বেসিক এক্সপ্লেনেশন কোয়েশ্চেনগুলো থেকে। নেক্সট দেখো আমি একটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদেরকে বলছি। এই কোয়েশ্চেনটা ইন দ্য ফর্ম অফ প্রবলেমও তোমরা পেতে পারো, আর এমনি সিম্পল কনসেপ্টও বটে। বলছে একটি তারের রোধ দেওয়া আছে আর, তারের রোধ দেওয়া আছে আর, তারটিকে টেনে এর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে রোধ কত হবে? দৈর্ঘ্য বেড়ে গেছে, তাহলে দৈর্ঘ্য যদি বেড়ে যায় তাহলে রোধ কত হবে? অনেকে সিম্পলি বলে দিতে পারে যে স্যার আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, তাহলে আর তো প্রপোর্শনাল টু এল হয়ে গেল, রোধ কনস্ট্যান্ট, তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ হলে রোধও দ্বিগুণ হবে না। কেন? তার কারণ হচ্ছে যে দৈর্ঘ্যটাকে যখন আমরা টেনে বাড়াবো, দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কমে যাবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কমে যাবে। একটা তারের যদি দৈর্ঘ্যটাকে আমরা টেনে বাড়াই, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সরু হয়ে যাবে, তারটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কমে যাবে। কিন্তু যাই হোক আয়তনটা একই থাকবে, মানে এল ইন্টু এ, এইটা ধ্রুবক থাকবে, এইটা ধ্রুবক থাকবে, ঠিক আছে? এল বাড়লে এ কমবে, কিন্তু এল এ ধ্রুবক থাকবে। তাহলে এই সমীকরণটা সেই অনুযায়ী আমি সাজাই। তাহলে দেখো উপর নিচে একটা কাজ করছি, এল দিয়ে গুণ করে দিই, তাহলে আর ইকুয়াল টু কত হবে, দেখো রো এল স্কোয়ার বাই এ এল। এখন আমরা বলতে পারি দেখো এ এল ধ্রুবক, রো ধ্রুবক, তাহলে আর প্রপোর্শনাল টু এল স্কোয়ার হয়ে গেল। তার মানে আর আসলে প্রপোর্শনাল টু এল স্কোয়ার। তাহলে আর যদি প্রপোর্শনাল টু এল স্কোয়ার হয়, এল স্কোয়ার হয়, তাহলে সেক্ষেত্রে কত হবে, দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয় তাহলে রোধ 4 গুণ হবে, রোধ কত হবে, 4 গুণ হবে। এটা কিন্তু খেয়াল রাখবে। কিন্তু টেনে না বাড়িয়ে যদি আমি বলতাম যে তারটাকে দুটুকরো করে দিয়েছি, তাহলে সিম্পল কিন্তু প্রপোর্শনাল টু এল হয়ে যেত। খেয়াল রাখবে, একটা তার আছে মনে করো, তাকে আমি দুটুকরো করে দিয়েছি, তাহলে রোধটা অর্ধেক হয়ে যাবে কেটে দিলে। কিন্তু যদি টেনে বাড়াই তাহলে কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা উপরে এফেক্ট পড়বে। ওকে, সেক্ষেত্রে কিন্তু প্রপোর্শনাল টু এল স্কোয়ার হবে। তাহলে আশা করি তোমরা রেজিস্ট্যান্স পর্যন্ত বুঝতে পারলে। নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব যে এই রেজিস্ট্যান্স টেম্পারেচারের সঙ্গে ম্যাথামেটিক্যালি কীভাবে ডিপেন্ড করে, এবং রেজিস্ট্যান্সের সিরিজ প্যারালাল কম্বিনেশন, ইলেকট্রিক সেল, এইসব সম্পর্কে আমরা ডিসকাস করব। ওকে, তো আজকে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।